বাংলাদেশ নাকি ১৯৭১ সালে মোটেই স্বাধীন হয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে দুবার। এই যে ৭১ সালের স্বাধীনতা নিয়ে বাংলাদেশ একটা সময় খুব হইচই হতো, আমরা খুব বলতাম বটে স্বাধীন বাংলাদেশ। এটা আসলে ছিল ভারতের পাকিস্তান ভাগের ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্র এটা তৈরি করেছিল ভারত এবং কিছু বাংলাদেশি যথারীতি তাদের সামিল হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হলো কবে? বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৪ই আগস্ট। কে করলেন? করলেন মোহাম্মদ আলী জিন্নাহ, যার টাইটেল হচ্ছে কায়েদে আজম। পাকিস্তানের তিনি হচ্ছেন জাতির পিতা, আমাদের যেমন গান্ধীজি, ওপারে জিন্নাহ, ও দেশের জিন্নাহ। এবার বাংলাদেশের এই যে মুজিবুর রহমান, এ নাকি মোটেই জাতির পিতা হওয়ার উপযুক্ত নয়। কেন না, এ একজন চক্রান্তকারী, ভারতের সঙ্গে মিলে পাকিস্তান ভাগ করেছে। মোহাম্মদ আলী জিন্নাহ যদি না থাকতেন তাহলে তো পাকিস্তানই হতো না। মোহাম্মদ আলী জিন্নাহ যদি না থাকতেন তাহলে তো বাংলাদেশ পাকিস্তানে যোগ হতো না, সেটা ভারতের একটা অঙ্গরাজ্য হয়ে রয়ে যেত। এবং সেই মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন বলেই তো বাংলাদেশ হলো, বাংলাদেশ স্বাধীনতা পেল। না, আবার স্বাধীনতা বলা যাবে না, বাংলাদেশ চক্রান্ত করে ভাগ হয়ে গেল ৭১-এ। বাংলাদেশ হয়েছিল সেই ১৪ই আগস্ট, সেই ১৯৪৭, আর এইবার হলো ২০২৪-এর ৫ আগস্ট, যেদিন হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে গেলে। এই দুবার স্বাধীন হয়েছে। এই সব কথাবার্তা হচ্ছে বাংলাদেশে এখন। কোথায় হচ্ছে না, বুধবার যেদিন জিন্নাহর ৭৬তম মৃত্যু দিবস, সেদিন ঢাকার প্রেস ক্লাবে এইসব কথাবার্তা হলো। কোন প্রেস ক্লাব? না, যে প্রেস ক্লাবকে লক্ষ্য করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাক সেনা কামান দেখেছিল, যে প্রেস ক্লাবকে একটা সময়, যে প্রেস ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিলেন যে এরশাদকে, স্বৈরাচারী এরশাদ, শাসক, সেনা শাসক এরশাদ, তাকে প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হবে না, সেই প্রেস ক্লাবে উঠলো এইসব কথাবার্তা। এই প্রেস ক্লাবে জিন্নাহর এই মৃত্যুদিন উপলক্ষে হলো উর্দু শের ও শায়েরি বক্তৃতা হলো, জিন্নাহর জীবনী পাঠ হলো, এবং সবাই একেবারে জিন্নাহর নাম করে আপ্লুত হয়ে গেলেন। দাবি উঠল যে জিন্নাহকে জাতির পিতা ঘোষণা করতে হবে, অর্থাৎ বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টাতে হবে, বাংলাদেশের জাতীয় পতাকা পাল্টাতে হবে, তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জাতির পিতাও পাল্টে দিতে হবে, মুজিবের বদলে জিন্নাহকে দিতে হবে। এতে বাংলাদেশের যারা ধর্মনিরপেক্ষ এবং যারা বাংলাদেশের উদারনৈতিক মানুষ, তারা কিন্তু প্রচণ্ড রীতিমতো আহত। সে দেশের সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। অনেকে বলছে, হ্যাঁ আমরা তো জানি এটাই তো স্বাধীনতা, সত্যি তো, এদের মনের কথা বেরিয়ে যাচ্ছে, ঝুলি থেকে যেমন সাপ বেরোয় সেরকম আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে এইসব কথাবার্তা। কারা এই সব লোকেরা? কারা করলো এটা? না, কোটা বিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত নাগরিক পরিষদ এই আন্দোলনের উদ্যোক্তা। এতে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার এবং সে দেশের দূতাবাসের কর্মীরা উপস্থিত ছিলেন। হাই কমিশনারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি অবশ্য কেন জানি না সে কী কারণে আসেননি। ডেপুটি হাই কমিশনার সেদিন সভায় বললেন, একদিকে পাকিস্তান, আরেকদিকে বন্ধু বাংলাদেশ, মাঝখানে একটা বিষাক্ত সাপ যারা আমাদের সম্পর্ককে বিষিয়ে দিচ্ছিল, এইবার আমরা পরস্পরকে আলিঙ্গন করব। কার ধিক্কার! এই যে লোকেরা যারা এই কোটা বিরোধী আন্দোলন থেকে এই যে যারা এখানে উঠে এলো, তারা কারা? নেতাদের নিয়ে গঠিত যে নাগরিক পরিষদ, এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন, এদের একজনেরও নাম কিন্তু আমি বলছিলাম না। এই লোকেরা যারা আজকে মুজিবকে সরিয়ে দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, অত রক্ত, অত প্রাণহানি, ভারতীয় বহু সেনা প্রাণ দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে। আমরা বহু কষ্ট করেছি বাংলাদেশের জন্য। বাংলাদেশের ১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে এসে বসেছিলেন, দিনের পর দিন তাদের আমাদের খাবার দাবার জোগাতে হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান দিতে হয়েছে। এই ব্যাপারে কেউ কিছু বললেন না। প্রেস ক্লাবের সাংবাদিকরা কেউ কেউ অবশ্য হাউতাশ করছেন, বলছেন প্রেস ক্লাবে যে অস্থায়ী নেতৃত্ব তৈরি হয়েছে তাদের হাতে এই নেতৃত্ব যেতে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা এটাও জানি যে একটা সময় এই বহু সাংবাদিককে কিন্তু এই প্রেস ক্লাব থেকে বিতাড়িত করে প্রেস ক্লাবে তারা ঢুকতে পারবেন না, এই ধরনের সমস্ত ফতোয়া জারি করে এক শ্রেণীর ধর্মান্ধ লোক, যারা অধিকাংশই জামাতের সমর্থন পুষ্ট, তারা এই প্রেস ক্লাব দখল করেছিলেন। সেখানে আজকে এইসব হচ্ছে। বাংলাদেশের মিডিয়ার এতটাই ভীতি সৃষ্টি হয়েছে
তাদের উপরে, সাংবাদিকদের উপরে, তাদের উপরে এতটাই দমনপীড়ন তৈরি হয়েছে, এতটাই তাদেরকে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে, কাউকে কাউকে মেরে ফেলা হচ্ছে, যে মিডিয়া এই ব্যাপারে মুখ খুলতে পারছে না। গতকালই আমি একটি পোস্টে বলেছি, এই সম্পর্কে অভিযোগ করেছে আওয়ামী লীগ, বলেছে যে এতটাই ভীতি তৈরি করা হয়েছে সংবাদ মহলের উপরে যে তারা সত্যিকারের প্রকৃত সংবাদ পরিবেশন করতে পারছে না। কিন্তু কথা হচ্ছে ইউনূস কি করছেন? বুধবারের ঘটনা বৃহস্পতিবার হয়ে গেল, কই তার তো কোনো বিবৃতি নেই এই ব্যাপারে। তিনি অবশ্য বলেছিলেন যে না, বাংলাদেশের জাতীয় পতাকা পরিবর্তন হবে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে না। কিন্তু সেইভাবে আজকে কি বললেন তিনি? তার কোনো বিবৃতি নেই কেন? সেই ইউনূস নাকি মুক্তিযোদ্ধার সমর্থনে বিদেশে জনমত গড়ে তুলেছিলেন, সেই ইউনূস চুপ করে আছে। তাহলে কি ধরে নিতে হবে যে 8 তারিখে ইউনূস যখন ওই দেশ থেকে এখানে এসেছিলেন, বাইরে থেকে এসে এখানে দায়িত্বভার নেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন, তখন তার সঙ্গে সেনার একটা রফা হয়েছিল ভেতরে ভেতরে যে বাংলাদেশকে পাকিস্তানের হাতে ধীরে ধীরে তুলে দেওয়া হবে। এটা কি আমাদের সত্যি বলে ধরে নিতে হবে? কিন্তু এরা কারা যারা এই দাবি তুলছে যে মুজিবের বদলে জিন্নাকে জাতির পিতা করতে হবে বাংলাদেশে? পাকিস্তানিরা তো গর্বে আনন্দে লাফালাফি করছে এই খবর পড়ে, যা মনে হচ্ছে। তারা বলছে আহা হা, এতদিন ওরা গর্ব করত, আমাদের একই দেশের দুটি জাতীয় সঙ্গীত আমাদের লোক লিখেছেন, আমাদের কবি লিখেছেন, এবার আমরা গর্ব করে বলবো, বুক ফুলিয়ে বলবো, দুটি দেশের একই জাতির পিতা তিনি হচ্ছেন কায়েদে আজম জিন্নাহ। যে পাকিস্তান ঘৃণার ওপরে তৈরি হয়েছিল, যে পাকিস্তান আজকে দেউলিয়া হতে চলেছে বললে কম বলা হবে, সেই পাকিস্তানের সঙ্গে গাঁটছাড়া বাঁধছেন। বাংলাদেশের হাসিনার অপসারণের পরে এরকম একটা রব উঠেছে যে 71-এর ভুল সংশোধন করে নিতে হবে। কত রক্ত ভুল, কত প্রাণদান ভুল। তারও আগে যে ভাষা আন্দোলনের বহু লোক প্রাণ দিয়েছিলেন, তারা ভুল করে প্রাণ দিয়েছিলেন। বাহ, চমৎকার। তাহলে কি ধরে নিতে হবে এই যারা দাবি তুলছেন তারা সেদিনের সেই রাজাকার, সেই আল বদরের লোকজন, যারা এতদিন কোনো একটা গুহায় লুকিয়েছিলেন, কোনো একটা গর্তে ঢুকেছিলেন, এই 15 বছর হাসিনার আমলে তারা ট্যাপও করতে পারেননি, হাসিনার অপসারণের পর তারা বেরিয়ে এসছেন, তাদের ছানাপোনা সমেত লটপট করতে করতে, বুকে হাঁটতে হাঁটতে তারপরে এবারে সোজা হয়ে দাঁড়িয়ে দাবি তুলছেন জিন্নাহকে বাংলাদেশের জাতির পিতা করতে হবে। ঠিক ঠিক ঠিক। আমরা যারা বাংলাদেশ নিয়ে কাতর ছিলাম, 71-এর মুক্তিযুদ্ধ আমাদের শৈশবের ওপর দিয়ে গেছে, আমরা যারা বাংলাদেশকে নিয়ে উচ্ছ্বসিত ছিলাম, আজকে তারা সত্যি খুব লজ্জিত। কি হচ্ছে এসব বাংলাদেশে? কবে আমরা আবার শুনতে পাবো বাংলাদেশের এই যে ছাত্রছাত্রীরা যারা তারা কি এই চেয়েছিলেন? তারা কি এই জন্যে হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন? প্রশ্নের উত্তর তারাই দিতে পারবেন। তবে আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই, হয়তো সেদিন খুব বেশি দূর নয়, আমরা আবার শুনতে পাবো ঢাকার রাজপথে, খুলনার রাজপথে, চট্টগ্রামের রাজপথে, রাজশাহীর রাজপথে আবার হাজার হাজার মানুষ গাইছেন দেশটা তোমার বাপের নাকি, করছো ছলা কলা। মানে কারা? যারা এই ধর্মান্ধ মানুষ, যারা এই কট্টর মানুষ, যারা পাকিস্তানপন্থী মানুষ, যারা বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার একটা ঘৃণ্য ষড়যন্ত্র করছে, তাদের উদ্দেশ্যে গাইবেন দেশটা তোমার বাপের নাকি। করি সেদিন খুব দূরে নয়। নমস্কার। আমাদের এই ভিডিও যদি ভালো লাগে, এই বেঙ্গল পলিটিক্স যদি আপনি পছন্দ করেন, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।